হাই, দিস ইজ নীলিমা। ওয়েলকাম টু থিঙ্ক ম্যাথমেটিক্যালি চ্যানেল। আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব খুব ভালো আছো। তো আমাদের সরল সুদ কষা চলছিল। আমরা 1 থেকে 4-এর দাগ পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 5 থেকে 10-এর দাগ পর্যন্ত করব, ঠিক আছে? তারপরে বাকি অঙ্কগুলো পরের ক্লাসে করব। আর এর আগে আমি যে কোষে দেখি 1.1, 1.2, 1.3, 1.4, 1.5 এই অঙ্কগুলো করিয়েছিলাম এই চ্যাপ্টারের, তার কমপ্লিট প্লে লিস্ট এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি, যাদের প্রয়োজন আছে ওগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে? তো চলো 5-এর দাগ থেকে আজকে অঙ্কগুলো শুরু করি। দেখো 5-এর দাগের অঙ্কটা দেখো। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন? আচ্ছা, তো দেখো আমরা যে সূত্রটা জানি, I ইকুয়াল টু PRT বাই 100, তাই তো? এবার এখানে পরপর বলে দিয়েছে, দেখো এখানে সুদ বলে দিয়েছে 5.25%। আচ্ছা, এখানে পি আর কি এগুলো পরপর আমরা লিখবো, পি আর টি আর আইটা বলে দিয়েছে। আচ্ছা, এখানে কি বলেছে? 5.25% সরল সুদের হারে টাকাটা জমা রেখেছিলেন, মানে এখানে আর ইকুয়াল টু 5.25, ঠিক আছে? আচ্ছা, কিছু টাকা জমা রাখেন, কত টাকা জমা রাখেন ওটা বলেন। পিটা হচ্ছে আমাদের আননোন, ঠিক আছে? আর কি বলেছে? 2 বছর পর তিনি 840 টাকা সুদ পেলেন। তাহলে পি টাইম এখানে কত? 2, আর 840 টাকা তিনি সুদ পেলেন। আমাদের পিটা এখানে আননোন, মানে পিটা অজানা, আমাদের পিটা বার করতে হবে। তিনি কত টাকা জমা রেখেছিলেন সেটা বার করতে হবে। এবার ব্যাপারটা কি বলতো, বইয়ে তোমরা দেখবে অনেকগুলো সূত্র আছে, পি বার করার আলাদা সূত্র, আর বার করার আলাদা সূত্র। অত সূত্র মনে রাখার দরকার নেই, তোমরা শুধুমাত্র এই সূত্রটা মনে রাখবে, আর যেটা জানতে চাইবে সেইটা বের করে নেবে। এই একটা সূত্র ধরেই সব অঙ্কগুলো হয়ে যাবে, বুঝতে পেরেছো? শুধু এইটা মনে রাখলেই হবে। তো আমরা এখানে মানগুলো পরপর সব বসিয়ে দেবো। আয়ের জায়গায় বসিয়ে দেবো 840, পির জায়গায় পি থাকবে, আর এর জায়গায় থাকবে 5.25, পির জায়গায় থাকবে 2, আর 100 জায়গায় থাকবে 100। এখানে লিখবো বা, ঠিক আছে? তারপরে লাইনে বা লিখবো। এবার পিটাকে একদিকে রাখবো, বাদ বাকি সব অন্যদিকে পার করে দেবো। পি ইকুয়াল টু 840 গুণ 100। দেখো এখানে 100টা ভাগ আকারে আছে, তাই ওপারে গেলে গুণ হয়ে গেল, ঠিক আছে? এবার নিচে 5.25 ইন্টু 2। এবার একটা জিনিস দেখো, এখানে দশমিক আছে, ঠিক আছে? এবার এই দশমিকটাকে যদি আমি তুলতে চাই, তাহলে এর উপরে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। অ্যাকচুয়ালি ওপর নিচে দু জায়গায় 100 দিয়ে গুণ করলে তবেই তো এই 5.82, এই যে দশমিকের পরে দুটো সংখ্যা আছে এটা উঠে যাবে, এই দুটো সংখ্যার আগে যে দশমিক আছে এটা উঠে যাবে। তাই এখানে 100টা আমি লিখলাম না, একেবারে আমি দশমিকটা তুলে দিলাম, আর উপরে আমি 100 গুণ করে দিলাম। এবার কাটাকাটি যাবে 5 দিয়ে। 5 একে 5, 0, 5 5 25, 5 একে 5, 6 7 8, 5 6 30, 5 8 40, ঠিক আছে? তারপর 105 আছে, এটাকে 5 দিয়ে কাটো। 5 দুগুণে 10, 5 একে 5, 5 দুগুণে 10, 0। এবার 21, এটাকে 21 8 এ কত হয়? 8 একে 8, 8 দুগুণে 16, 21 8 এ হয়ে গেল তোমাদের 168। আচ্ছা, এবারে 2 আছে, 2 10 এ 20। তাহলে পি ইকুয়াল টু কি হবে? এখানে দেখো 8 10 এ 80, আর এখানে তাহলে 8 এর পরে হবে 1 2 3 শূন্য, এটাই। তাহলে পরের লাইনে আমরা উত্তরটা লিখে দেবো। অতএব শোভা দেবী ৳8,000 টাকা ধার করেছিলেন। দেখো, দেখে স্ক্রিনশট নিয়ে নাও। 6 দাগের অঙ্কটা দেখো। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। আচ্ছা, সেম দেখো এখানে
আমরা লিখব 6 দাগের অঙ্কটা I ইকুয়াল টু PRT বাই 100। ঠিক আছে, এবার এখানে I PRT, এবার কোনটার মান কত সেটা আমরা লিখব। দেখো এখানে কি বলেছে, বার্ষিক 12% সরল সুদের হারে টাকা ধার নিয়েছে, মানে আর এর মান হচ্ছে 12। ঠিক আছে, প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তাহলে 378 টাকা প্রত্যেক মাসে সুদ দিতে হয়েছে, তাহলে এক বছরে সুদ কত দিতে হচ্ছে, যেহেতু আমাদের এক বছর ধরে অঙ্কটা করতে হবে, এক বছরে সুদ দিতে হয়েছে 378 গুণ 12। এই জায়গাটায় আমি কেন 12 গুণ করলাম আমি আবার বলছি, প্রত্যেক মাসে যদি 378 টাকা করে সুদ দিতে হয়, নিশ্চয়ই এক বছরে 12টা মাস হয়, তাই এখানে 378 এর সঙ্গে আমি 12 গুণ করলাম, কারণ আমাদের এই সূত্র অনুযায়ী প্রত্যেকটা অঙ্ক এক বছরের হিসাব করে করা হয়। ঠিক আছে, এবারে তিনি কত টাকা ধার নিয়েছিলেন হিসাব করে লিখি। টির জায়গায় এখানে 1 হবে, কারণ এক বছরের এখানে হিসাব করা হয়েছে, আর আসলটা কত, তিনি কত টাকা ধার নিয়েছিলেন সেটা আমাদের জানতে চেয়েছে। ব্যাস এইগুলো বসাবো আর অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তো আয়ের জায়গায় আমরা লিখলাম 378 গুণ 12, পির জায়গায় পি রাখবো, আর এর জায়গায় লিখবো 12, পির জায়গায় 1, আর 100 জায়গায় 100। এবার পিটাকে একদিকে রাখবো, বাদ বাকি সব অন্যদিকে পার করে দেবো, তাহলে পি ইকুয়াল টু হবে 378 ইন্টু 12 ইন্টু 100। এই 100টাকে এপারে গুণ করে দিলাম, আর নিচে 12 ইন্টু 1, 12 12 কেটে গেল, তাহলে এইটার সাথে এটা গুণ হয়ে গেলে হবে 37800। তাহলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন, এটাই উত্তর হবে। তিনি 37800 এই টাকাটা ধার নিয়েছিলেন। খুবই সিম্পল অঙ্ক, ঠিক আছে, জাস্ট একটু বুঝে নেবে, অঙ্কটা হয়ে যাবে। দেখো ক লাইনের অঙ্ক, 1 2 3 3 লাইনের অঙ্ক, খুবই সিম্পল অঙ্ক, এগুলো কেউ ভুল করে আসবে না। ঠিক আছে, দেখে নাও। ঠিক আছে, চলে যাচ্ছি 7 দাগের অঙ্কে। দেখো, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে তা হিসাব করে লিখি। আচ্ছা, এখানে কি বলে দিয়েছে, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, মানে এখানে পির জায়গায় যদি আমরা এক্স ধরি, ঠিক আছে, সেটা সুদে আসলে কত হয়ে যাবে, 2x হয়ে যাবে, তাই না? মানে কোনো টাকা কত বছরে, টিটা তো নির্ণয় করতে হবে কত বছরে, এটা আমাদের জিজ্ঞাসার চিহ্ন থাকবে। আর যদি আমরা আসল x টাকা ধরে নিই, তাহলে সুদ আসলে হয়ে যাবে 2x টাকা। কোনো টাকা কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে, মানে যদি আমরা 1 টাকা নিয়োগ করি, সেটা সুদে আসলে তার দ্বিগুণ হয়ে যাবে, 2 টাকা হয়ে যাবে। যদি আমি 5 টাকায় নিয়োগ করি, তাহলে সেটা সুদে আসলে দ্বিগুণ, মানে 10 টাকা হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি যদি এখানে x টাকা নিয়োগ করি ধরে নিই, তাহলে সেটা সুদে আসলে আমাদের কত হবে, 2x টাকা হয়ে যাবে। তাহলে 2x টাকা যদি সুদে আসলে হয়, সুদটা কত হবে, 2x মাইনাস x ইকুয়াল টু x টাকা। আচ্ছা, এই আয়ের মানটা x কি করে হলো আমি আবার বলছি। ঠিক আছে, ধরে নিচ্ছি আমি x টাকা নিয়োগ করেছি, সেটা সুদে আসলে দ্বিগুণ হয়ে গিয়েছে 2x, মানে আমি যদি x টাকা মানে ধার করি, x টাকা যদি আমি ধার করি, 1 বছর পরে সেটা সুদে আসলে আমাকে 2x টাকা ফেরত দিতে হচ্ছে, মানে x টাকা যদি আমি ধার করি, সেটা সুদে আসলে আমাদের 2x টাকা ফেরত দিতে হচ্ছে। তাহলে শুধু সুদ কত হবে, এই সুদ আসল থেকে আসলটা বিয়োগ দিতে হবে, তখনই আমাদের শুধু সুদটা পাওয়া যাবে। ঠিক আছে, আশা করি এটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। এবার মানগুলো বসিয়ে দেবো আর অঙ্কটা হয়ে যাবে। তো দেখো, পরের লাইনে লিখলাম বা, আয়ের জায়গায় লিখলাম x, পির জায়গায় লিখলাম x, আর এর জায়গায় লিখলাম 6, টির মানটা আমাদের বার করতে হবে, আর এখানে হবে 100। ঠিক আছে, এবারে টিটাকে একদিকে রেখে বাদ বাকি সব অন্যদিকে পার করে দিলাম, 100 ইন্টু এক্স, 100টা এপারে পার করে দিলাম, নিচে x ইন্টু 6 চলে আসলো। এবার এই x কেটে গেল, এবার এটাকে কাটাকাটি করতে হবে, 2 3 6, 2 5 10 0।
এবার টি ইকুয়াল টু হবে 50/3। এবার এটাকে আমরা একটু ভগ্নাংশে নিয়ে আসবো। 3 একে 3, 4 5, 3 6 18, 2, তাহলে এটা হবে 16/2/3। তাহলে ইকুয়াল টি ইকুয়াল টু হবে 16/2/3 বছর। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। তো তোমরা উত্তরটা কি লিখে দেবে? অর্থাৎ 16/2/3 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। দেখে নাও। ঠিক আছে, 8 দাগের অঙ্কটা দেখো। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলে 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল? আচ্ছা, তিনি কত টাকা ধার নিয়েছিলেন সেটাও কিছু বলে দেয়নি। এখানে কি বলেছে? মান্নান মিয়া কিছু টাকা ধার করেছিলেন। তো আমরা লিখে নেব, মনে করি x টাকা ধার করেন। ঠিক আছে, তাহলে p এর জায়গায় কি লিখবো? x। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, 6 বছর পর দেখলেন, তাহলে এখানে t এর জায়গায় হবে 6। 6 বছর পর দেখলেন সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। মানে আসল যদি x হয়, সরল সুদের পরিমাণ তার 3/8 এটা হয়ে গেছে। তাহলে সুদ হবে এইটা। তাহলে সুদের জায়গায় আমরা কি লিখবো? x ইন্টু 3/8, মানে 3x/8 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে বার্ষিক সরল সুদের হার কত ছিল? এখানে 8টা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো মান আমরা বসিয়ে দেবো। এবার i ইকুয়াল টু PRT/100। এখানে যার যার মান আছে বসিয়ে দেবো। i এর জায়গায় আছে 3x/8, p এর জায়গায় আছে x, r এর জায়গায় r থাকবে, ওটা মান নির্ণয় করতে হবে। t এর জায়গায় 6 আর এখানে 100। ঠিক আছে, এবারে 8টাকে একদিকে রাখবো, বাদ বাকি সব অন্যদিকে পার করে দেবো। বা ঠিক আছে, আর লিখলাম। এবার এই 100টা উপরে উঠে যাবে, 3x ইন্টু 100। ঠিক আছে, এবার এই এক্সটা 8 নিচে তো এখানে বসে গেল, 3x এর নিচে 8 ছিল। আচ্ছা, এবারে দেখো এখানে এক্সটা নিচে চলে আসবে, এক্সটা উপরে ছিল, এখানে এপারে নিচে চলে আসবে, আর 6টা নিচে চলে আসবে। ঠিক আছে, এইগুলো প্রত্যেকে বুঝতে পারো তো? দেখো, যখন 8টার মান তো আমাদের নির্ণয় করতে হবে, 8টাকে শুধু এইদিকে রাখবো। ঠিক আছে, আর বাদ বাকি সব অন্যদিকে পার করে দেবো। তাহলে দেখো 3x/8 আমি বসিয়ে দিলাম। যেটা নিচে থাকবে এপারে সমান চিহ্নের উপরে গেলে সেটা উপরে চলে যাবে। এটা নিচে ছিল, এটা দেখো উপরে গুণ হয়ে এখানে বসলো। যেটা উপরে ছিল সেটা নিচে চলে আসবে, তাহলে এক্সটাও নিচে চলে আসলো, আর 6টাও নিচে, মানে এখানে চলে আসলো। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এক্স এক্স কেটে গেল, তারপরে 3 2 6। এবার 2 দিয়ে যদি কাটাকাটি করি, 2 5 10, 0। আচ্ছা, এবারে 2 4 8, 2 2 4, 25 হবে। ঠিক আছে, তাহলে r এর মান কত হবে? r ইকুয়াল টু 25/4। এবার এটাকে একটু কাটাকাটি করতে হবে, ভাগ করে নিতে হবে ভগ্নাংশে। 4 6 24, 1। তাহলে r হবে, অতএব r ইকুয়াল টু 6/1/4 বছর। ও সরি, এটা পার্সেন্টেজ ছিল। r ইকুয়াল টু এত। তাহলে আমরা উত্তরটা লিখে দেবো কত? অতএব সরল সুদের হার 6/1/4%।
আচ্ছা, হার লিখলে এখানে পার্সেন্টেজটা লিখবে না, ঠিক আছে, এটাই হবে উত্তর। ঠিক আছে, 9 দাগের অঙ্কটা দেখো। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে সদস্য হয়ে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। আচ্ছা, একজন কৃষক, ঠিক আছে, এটা ধরো ব্যাংক, ঠিক আছে, যাই হোক আঁকতে অত, এটা ধরো ব্যাংক আর এটা ধরো সমবায় সমিতি। এটা হচ্ছে ব্যাংক আর এটা হচ্ছে সমবায় সমিতি। আর এটা ধরো তুমি, মানে সেই লোকটা যে ধার করেছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, দেখো কি বলেছে এখানে, একটি কৃষি সমবায় সমিতি থেকে তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। মানে যদি তুমি কৃষি সমবায় সমিতি থেকে ধার নাও, এখানে 4% সুদের হারে দেবে। আর ব্যাংক থেকে যদি ঋণ নাও তাহলে তো হাই ফাই ব্যাপার, এ হচ্ছে 7.4% হারে ঋণ নেবে, ঠিক আছে, সুদ নেবে। তো কৃষক যিনি 5,000 টাকা ধার নিয়েছে, ইনি 5,000 টাকা ধার নেবে। এবার এখানে জিজ্ঞাসা করেছে যদি তিনি এইখান থেকে টাকা ধার না নিয়ে চড়া হারে সুদের, মানে যেটা 7.4% হারে যে চড়া সুদটা নিচ্ছে, এইখান থেকে টাকাটা ধার না নিয়ে যদি তিনি সমবায় সমিতি থেকে ধার নেন, তার কত টাকা বাঁচবে, ঠিক আছে, সেটাই জানতে চেয়েছে। তো প্রথমে আমরা কি করব, আমরা ব্যাংকের ক্ষেত্রে বার করব। তো ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে সুদটা কত হবে, দেখো I ইকুয়াল টু PRT বাই 100, এটা লিখলাম। এবারে পির জায়গায় কত, 5,000ই লিখবো, আর এর জায়গায় লিখবো 7.4। ক বছরের জন্য নিয়েছে, 1 বছরের জন্যই তো নিয়েছে। বছরের শেষে জানতে চেয়েছে, মানে টির জায়গায় 1 হবে আর এখানে হবে 100, ঠিক আছে, তাহলে এই দুটো শূন্য কেটে দিলাম। 50-এর সাথে যদি 7.4 গুণ করি তাহলে কত হবে, আর 7.4, 5 5 4 20, আর 5 7 35 36 37, তাহলে হবে 370, ঠিক আছে, 370 টাকা। এটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে। আচ্ছা, এবার সমবায় সমিতির ক্ষেত্রে সুদটা কত হবে, I ইকুয়াল টু PRT বাই 100, সেম লিখলাম। এবার পির জায়গায় দুটো জায়গা থেকেই তিনি 5,000 টাকা ধার নিয়েছিলেন, 5,000, আর এর জায়গায় লিখবো এখানে কত, 4% সরল সুদের হারে নিয়েছিল 4, টির জায়গায় 1, আর 100, এটা হবে 200। দেখো ভেবে দেখো, এখানে ওনাকে 370 টাকা, ব্যাংকে যদি উনি ধার নিতেন তাহলে 370 টাকা সুদ দিতে হতো, ঠিক আছে, আর সমবায় সমিতিতে ওনাকে 200 টাকা সুদ দিতে হচ্ছে, তাহলে কত টাকা ওনার মানে সেভ হবে সেটাই জানতে চেয়েছে, কত টাকা বাঁচবে তার, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। তো উত্তরটা আমরা লিখে দেবো, অতএব বছরে তার সুদ বাবদ 370 বিয়োগ 200 সমান 170 টাকা বাঁচবে। তো দেখে নাও, ঠিক আছে। আচ্ছা, এটা কত দাগে ছিল, এটা আমাদের ছিল 9 দাগের অঙ্ক, দেখে নাও, এরপরে আমরা পরের অঙ্কে যাব। 10 দাগের অঙ্কটা দেখো, এটা আমাদের আজকে শেষ অঙ্ক।
যদি 292 টাকায় একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক সরল সুদের হার হিসাব করে লিখি। সেই সিম্পল অঙ্ক, ঠিক আছে? তো দেখো আমরা লিখব I ইকুয়াল টু PRT বাই 100, I PR T। এবার কোনটা কি মানগুলো বসাও। এখানে কি বলেছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, মানে পির জায়গায় হচ্ছে 292। আচ্ছা, একদিনের সুদ যদি 5 পয়সা হয় মানে টিটা এখানে 1 বলে দিয়েছে, কিন্তু এটা 1 হচ্ছে দিন, আমরা তো দিন ধরে অঙ্ক করতে পারবো না, আমাদের এই সূত্রটা হচ্ছে বছর ধরে হচ্ছে। তো দিন থেকে বছরে যেতে গেলে কি করতে হয়, ক্লাস 5-6 এর বাচ্চারাও জানে, সেটাকে 365 দিয়ে ভাগ করে দিতে হয়। তো আমি ভাগ করে দিলাম, এটা বছর হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলেছে, একদিনের সুদ 5 পয়সা, তাহলে এটা যদি 5 পয়সা হয়, পয়সা থেকে আমাদের টাকায় নিয়ে যেতে গেলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ করে দিতে হয়। তাই এটা আমরা 5/100 একেবারে লিখে দিলাম, ঠিক আছে? তবে বার্ষিক সরল সুদের হার হিসাব করে লিখি, মানে এখানে 8টা জানতে চেয়েছি, ঠিক আছে? মানগুলো বসাবো আর অঙ্ক হয়ে যাবে। তো দেখো এখানে I এর জায়গায় লিখলাম 5/100 ইকুয়াল টু পির জায়গায় লিখলাম 292, আর এর জায়গায় আর রাখলাম, টির জায়গায় লিখলাম 1/365, আর এখানে লিখলাম 100, ঠিক আছে? এইবারে হবে কাটাকাটি, বাহ বাহ, এর নিচে 100 আছে, এর নিচে 100 আছে, কেটে দিলাম, ঠিক আছে? এবার 365 আর 92। আচ্ছা, 73-এর সঙ্গে যদি আমি 5 গুণ করি, এটা একটু মনে রাখবে এই কাটাকাটিটা, ঠিক আছে? এই কাটাকাটিটা একটু হ্যাটকা আছে, এটা একটু মনে রাখবে। 73-এর সাথে যদি 5 গুণ করি কি হবে, দেখো 5 3 15 আর 5 7 35, মানে 365। আর 73-এর সঙ্গে যদি 4 গুণ করি, 3 4 12 আর 4 7 28, মানে 29, ঠিক আছে? তো এখানে 73 5-এ হবে 365 আর 73 4-এ হবে 292, ঠিক আছে? বোঝা গেছে? এবারে আমরা লিখবো পরের লাইনে 5 ইকুয়াল টু, একটু ভেঙে করছি এটা, 4 ইন্টু আর ইন্টু 1/5। এবার 8টাকে একদিকে রাখবো, বাদ বাকি সব অন্যদিকে পার করে দেবো, তাহলে আর ইকুয়াল টু হবে 5 ইন্টু 5/4, তাহলে আর ইকুয়াল টু 25/4। এটাকে ভাগ করে দাও, 4 6 24 1, তাহলে আর সমান হবে 6 পূর্ণ 1 4। তাহলে সুদের হার ইকুয়াল টু 6 পূর্ণ সুদের হার 6 পূর্ণ 1 4। শতকরা, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সফল হও। জীবনে যে পরিস্থিতি আসুক না কেন কখনো ভেঙে পড়ো না, তোমরা অবশ্যই প্রত্যেকে সফল হবে। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বাই।